গল্পের শুরু হয় ভারতের মধ্যপ্রদেশের খানদুয়া জেলার গণেশতাল নামের ছোট্ট একটা প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে এই গল্পের প্রধান চরিত্র 5 বছরের ছোট্ট শাহরুখকে দেখানো হয়। শাহরুর বাড়িতে মাত্র 4 জন সদস্য ছিল, যেখানে ওর মা কামলা, দাদা গুড্ডু আর ছোট্ট বোন শাকিলা থাকতো। এরা সবাই খুবই গরিব ছিল। শাহরুর মা পাশে একটা ছোট্ট পাথর খাদানে কাজ করত, কিন্তু এই সামান্য টাকায় ওদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়ে যেত। সেই জন্য শাহরুর দাদা গুড্ডু টাকার বিনিময়ে যখন যেখানে যেরকম কাজ পেত সেগুলাই করত। আর এরকমই একদিন দেখা যায় গুড্ডু শাহরুখকে নিয়ে ওদের গ্রামের পাশের একটি রেল লাইনের কাছে চলে এসেছে, যেখান থেকে একটা কয়লা বোঝাই করা ট্রেন খুবই ধীর গতিতে যাচ্ছিল। আর এই সুযোগে শাহরু আর গুড্ডু দুজনে মিলে ওই ট্রেন থেকে বেশ কিছুটা কয়লা চুরি করে নেয়। আর তারপর সেই কয়লাগুলোকে নিজেদের গ্রামে একটা দোকানে বিক্রি করে সেখান থেকে 2 প্যাকেট দুধ কিনে নেয়। আর এই সবকিছু চলাকালীন শাহরুখ খেয়াল করে পাশের একটা দোকানে গরম জিলাপি ভাজছিল, যেটা দেখে ওর খুব খেতে ইচ্ছে করে। আর ও নিজের দাদাকে বলে, আমি একটা জিলাপি খেতে চাই। তখন গুড্ডু বেশ কিছুক্ষণ ওই দোকানের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকার পর বলে, ঠিক আছে, একদিন আমি তোমাকে অনেকটা জিলাপি কিনে দেবো। আর এটা শুনে শাহরু বলে, হ্যাঁ, আমরা পুরো দোকানটাই কিনে নেব। আর এরপরই ওই দুধের প্যাকেট দুটো নিয়ে ওরা দুজনে খেলতে খেলতে বাড়ি চলে আসে। বাড়িতে ওদের মা ওদের কাছে বারবার জানতে চাইছিল যে ওরা এই দুধটা কোথায় পেল, কিন্তু শাহরু আর গুড্ডু এই কথাগুলো কোনো উত্তর দেয় না, নিজেদের দিকে শুধু তাকিয়ে থাকে। এবার এই 3 ছেলে মেয়েকে রেখে ওদের মা কাজে বেরিয়ে যায়। আর পরের দিন সকালে উঠে গুড্ডু একটা নতুন কাজের জন্য বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে ও শাহরুখকে বলে, এই নতুন জায়গা থেকে কাজ করে ফিরতে ওর 1 সপ্তাহ সময় লেগে যাবে। তখন শাহরু বলে, তাহলে আমিও তোমার সঙ্গে যেতে চাই। গুড্ডু বলে, না, এই কাজ তুমি করতে পারবে না, এখানে সারা রাত জেগে কাজ করতে হয় আর খুব ভারী ভারী জিনিসপত্র তুলতে হয়, আর এই সমস্ত কাজের জন্য তুমি অনেকটাই ছোট। কিন্তু শাহরু কোনোভাবেই ওর কথাগুলো শুনতে চাচ্ছিল না। ও বলতে থাকে, আমি সবকিছুই করতে পারবো। আর তারপর নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে একটা কাঠের চেয়ার আর তারপরে একটা সাইকেল উঁচু করে তোলে। আর তারপর বলতে থাকে, আমি অনেক বড় হয়ে গেছি, আমি সব কাজ করতে পারি, আমি তোমার সঙ্গে যেতে চাই। আর শাহরুর এই জেদের কাছে হার মেনে গুড্ডু বাধ্য হয়ে ওকে নিজের সঙ্গে নিয়ে যায়। এবার বাড়ি থেকে সাইকেল চালিয়ে বেশ অনেকটা রাস্তা যাওয়ার পরে ওরা দুজনে একটা ট্রেনে উঠে পড়ে। আর ওখান থেকে বেশ কিছুটা যাওয়ার পরে মাঝরাতে গুড্ডু শাহরুখকে নিয়ে একটা স্টেশনে নেমে পড়ে। আর দেখা যায় এতটা রাস্তা আসার ফলে শাহরুখ ক্লান্ত হয়ে গুড্ডুর কোলে ঘুমিয়ে পড়েছিল। গুড্ডু বারবার ওকে ডেকে তোলার চেষ্টা করছিল, কিন্তু শাহরুখ কিছুতেই উঠতে চাইছিল না। তখন গুড্ডু বলে, আমারই ভুল হয়ে গেছে, তোমাকে একদম এখানে আনা উচিত হয়নি। আর তারপর ও শাহরুখকে স্টেশনে একটা বেঞ্চের উপর শুয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি তাহলে এখানে ঘুমাও, আমি আজ রাতে কাজটা মিটিয়ে কাল সকালে ফিরে আসছি, আমি না আসা অব্দি তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। তখন শাহরুখ ঘুম চোখে বলে, ঠিক আছে, তাহলে ওখান থেকে ফেরার সময় তুমি আমার জন্য 2000 জিলাপি নিয়ে আসবে। গুড্ডু বলে, ঠিক আছে, তেমনটাই হবে, কিন্তু তুমি এখান থেকে যেন কোথাও যেও না। আর এই কথা বলে গুড্ডু ওখান থেকে কাজে চলে যায়। আর শাহরু ওই স্টেশনের উপর আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর শাহরুর হঠাৎ ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে ওঠার পর ও দেখতে পায় পুরো স্টেশনটা একদম ফাঁকা হয়ে গেছিল। ওখানে চারদিকে কোথাও একটা কোনো লোক ছিল না। আর এত ফাঁকা জায়গা দেখে শাহরু একটু ভয় পেয়ে যায়। আর ও পুরো স্টেশনের মধ্যে গুড্ডুর নাম ধরে ডেকে ডেকে ওকে খোঁজাখুঁজি করতে শুরু করে। আর এইভাবে খুঁজতে খুঁজতে ও ওই স্টেশনে দাঁড়িয়ে থাকে একটি ফাঁকা ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর ওখানে অনেকক্ষণ ধরে গুড্ডুকে খোঁজাখুঁজির পরে শাহরুখ ক্লান্ত হয়ে ট্রেনের ওই ফাঁকা কামরার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ওর ঘুম ভাঙার পর ও খেয়াল করে ও ট্রেনটা দ্রুত গতিতে চলতে শুরু করেছে। আর এই সব কিছু দেখার পরে শাহরুখ প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ও তাড়াতাড়ি ট্রেনের দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই দরজাগুলোকে বাইরে থেকে বন্ধ করা ছিল। সেজন্য ও চাইলেও এখন কোনোভাবেই ওই ট্রেনের কামরা থেকে বাইরে বেরোতে পারবে না। বাধ্য হয়ে ও ট্রেনের কামরার মধ্যে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু ওই পুরো ট্রেনটাই একদম ফাঁকা থাকার জন্য ওর আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। আর এই সব কিছু চলাকালীন ওর নিজের দাদা, মা আর বোনের কথা খুবই মনে পড়ছিল। এবার দেখা যায় প্রায় 20 ঘন্টারও বেশি সময় ধরে চলার পরে ওই ট্রেনটা পরের দিন রাত্রবেলায় মধ্যপ্রদেশ থেকে 1600 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হাওড়া স্টেশনে চলে এসেছে। এবার ওই ট্রেন থেকে স্টেশনে নামার পর শাহরু ওখানে বহু মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যায়। আর ওখান থেকে ও অসহায় অবস্থায় জোরে জোরে নিজের মা আর দাদাকে ডাকতে শুরু করে। কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যে শাহরু ওখানে পুরোপুরি একা হয়ে গিয়েছিল। ওর চিৎকার কেউ যেন শুনতে পাচ্ছিল না। যেহেতু শাহরুর মাত্র 5 বছর বয়স ছিল, সেজন্য ঠিক করে নিজের বাড়ির ঠিকানাটাও জানতো না। ও শুধু এতটুকুই জানতো যে ওর গ্রামের নাম গণেশতাল। আর এখন ও স্টেশনের সমস্ত যাত্রীদের কাছে সাহায্য চাইতে শুরু করে। এখন সমস্যা হলো শাহরু শুধুমাত্র হিন্দি ভাষাতেই কথা বলতে পারত, আর কলকাতার বেশিরভাগ মানুষ বাংলাতে কথা বলতো। সেই জন্য এখানে ওর কথাগুলো কেউ ঠিক মতো বুঝতে পারছিল না। আর তাছাড়া ওর গায়ের নোংরা পোশাক দেখে কেউ ওর সঙ্গে ঠিকভাবে কথা বলতে চাইছিল না। এবার সবার কাছে অনেকক্ষণ ধরে সাহায্য চেয়ে ঘোরাঘুরি করার পরে নিজের মতো বেশ কিছু গৃহহীন পথশিশুকে বসে থাকতে দেখে। আর তারপর ওদের পাশে বসে পড়ে। এবার রাতে ওই সমস্ত বাচ্চাদের সঙ্গে শাহরু যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ ও খেয়াল করে বেশ কিছু অচেনা লোক সে ওখান থেকে সমস্ত
বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। ওখানে থাকা অনেক বাচ্চাই ওই লোকগুলোর হাতে ধরা পড়ে গেলেও শাহরুখ কোনো রকম ওখান থেকে পালিয়ে আসে। এবার বেশ কিছুক্ষণ ধরে এই অচেনা ফাঁকা শহরে ঘোরাঘুরি করার সময় ও গঙ্গা নদীর ধারে একটা মন্দির এসে উঠে আর ওখানে পুজোর জন্য রাখা বেশ কিছু প্রসাদ তুলে খেতে শুরু করে, কারণ বিগত 24 ঘন্টার বেশি সময় ধরে ও কিছুই খেতে পায়নি। আর এরপর বেশ কিছুক্ষণ ধরে ও অসহায় অবস্থায় ওই স্টেশনের আশেপাশে এরিয়া ঘোরাঘুরি করতে শুরু করে। আর এইরকম একদিন সকালবেলায় শাহরুখ যখন ওই স্টেশনের পাশে একটা ট্রেন লাইনের উপরে হাঁটাহাঁটি করছিল, তখন ওর নূর নামের একটা মহিলার সঙ্গে পরিচয় হয়। নূর হিন্দি ভাষায় কথা বলতে পারতো আর ওখানে শাহরুর সাথে কথা বলে সবকিছু জানার পর নূর ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। ওখানে নূর ওকে ভালো মতো খেতে দেয় আর তারপরে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বলে কাল সকালে একজন তোমার সঙ্গে দেখা করতে আসবে আর ও তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। আর পরের দিন সকালে শাহরুর সঙ্গে দেখা করার জন্য ওখানে রাম নামের এক লোক চলে আসে। রাম বেশ কিছুক্ষণ ধরে শাহরুর সাথে কথা বলার পর উপর থেকে নিচ অব্দি ওকে একবার ভালো করে পরীক্ষা করে দেখে আর তারপর ওখান থেকে যাওয়ার সময় নূরকে বলে আমি রাত্রিবেলা এসে ওকে নিয়ে যাব। কিন্তু রামকে দেখার পর শাহরুর একটু সন্দেহ হয়, সেজন্য ও সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে আসে। কিন্তু ওখান থেকে পালিয়ে আসার পরেও শাহরুর কাছে থাকার কোনো জায়গা ছিল না আর ও এতটাও জানতো না যে এখান থেকে কিভাবে বাড়িতে ফিরে যাবে। সেজন্য ও গঙ্গার ধারে নোংরা আবর্জনার মধ্যে থাকতে শুরু করে আর এইরকম ভাবে ও বহু কষ্ট করে 2 মাস কাটিয়ে ফেলে। আর এবার একদিন ও একটা রেস্টুরেন্টের বাইরে রাস্তার ধারে বসেছিল, তখন ওই রেস্টুরেন্টের ভেতর থেকে একটা ছেলে ওকে দেখতে পায় আর শাহরু ওর দিকে তাকিয়ে ইশারা করে খাবার চাইছিল, যেটা দেখে শাহরুর সঙ্গে কথা বলার জন্য ওই ছেলেটা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর ওখানে শাহরুর কাছ থেকে পুরো ঘটনা শোনার পর আর ও শাহরুকে পাশের একটা পুলিশ স্টেশনে নিয়ে যায় আর থানায় ওর কাছ থেকে ওর বাড়ির ঠিকানা জানতে চাইলে শাহরু বলে ওর বাড়ি গণেশতলায় আর ওটা কলকাতা থেকে 1600 কিলোমিটার দূরে খুবই প্রত্যন্ত ছোট্ট একটা গ্রাম ছিল, যেটা সম্পর্কে এরা কেউ জানতো না। এরা শাহরুর কাছে ওর মায়ের নাম জানতে চাইলে শাহরু জানায় ওর মায়ের নাম আম্মি। আসলে ও নিজের মায়ের নামটাও জানতো না। এবার শাহরু একটা ছবি তুলে পুলিশ ওর বাড়ির লোকজনকে খুঁজতে শুরু করে আর যতদিন না অবধি ওর বাড়ি থেকে কাউকে পাওয়া যাচ্ছে ততদিনের জন্য ওকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন এখানে আসার পর ওকে আর রাস্তায় রাস্তায় নোংরার মধ্যে থাকতে হবে না, এখানে ওর থাকা আর খাওয়ার একটা ভালো ব্যবস্থা হয়ে গেছিল। এবার বেশ কিছুদিন ধরে এখানে থাকার পর মিসেস সুদ নামের একজন মহিলা এই অনাথ আশ্রমের সমস্ত বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসেন। এনার কাজ ছিল যত তাড়াতাড়ি হোক এই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে এক এক করে বের করে তাদের পরিবারের কাছে নিয়ে যাওয়া। এবার মিসেস সুদ শাহরুকে বলে আমরা তোমাকে নিয়ে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আর এই কাগজটাকে প্রত্যেক দিন 1.5 কোটি মানুষ পড়ে আর এখন অব্দি একজন মানুষও তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তখন শাহরু বলে আমার বাড়ি এখান থেকে অনেক দূর, আমি আমার আম্মি আর গুড্ডুর কাছে ফিরে যেতে চাই। মিসেস সুদ বলে তাদের হয়তো আর কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না, আমরা তোমার জন্য অস্ট্রেলিয়াতে নতুন একটা পরিবার দেখছি যারা তোমাকে দেখাশোনা করতে চায়। আর এরপর উনি জন আর সুদ নামের এক দম্পতির ছবি দেখিয়ে শাহরুকে বলে এখন থেকে এরাই হলো তোমার নতুন মা বাবা। এগুলো দেখার পর শাহরু বলে আপনি সত্যি কি আমার আম্মিকে খুঁজেছিলেন? মিসেস সুদ বলে হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজেছি। আর এর কিছুদিন পর শাহরুকে অস্ট্রেলিয়াতে জন আর সুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পর নতুন জায়গা, নতুন দেশ, নতুন লোকজন দেখার পর শাহরুখ বিস্ময়ের সঙ্গে ওইগুলো দেখতে শুরু করে। এমনকি নিজের নতুন বাড়িতে যাওয়ার পরেও শাহরু অবাক হয়ে চারিদিকে সবকিছু দেখতে থাকে, কারণ এর আগে ও কখনো এরকম সাজানো গোছানো শৌখিন ঘর চোখে দেখেনি। ওখানে জন ও সুর শাহরুখকে খুবই ভালোবাসতো আর ওকে সবসময় খুবই হাসি খুশি রাখার চেষ্টা করত। প্রথম দিকে বেশ কিছুদিন ওর নিজের মা ও দাদা গুড্ডুর কথা মনে পড়লেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে ও নিজের পুরনো পরিবারকে ভুলে নিজের নতুন পরিবারের সাথেই ভালোভাবে মিশতে শুরু করে। ওখানে ও এত সুন্দর একটা জীবন পেয়েছিল যেটাকে ও আগে হয়তো কখনো কল্পনাই করতে পারেনি। এবার কিছুদিন পর মিস্টার জন আর সুর মনতোষ নামের আরো একটা নতুন বাচ্চাকে দত্তক নেয়, কিন্তু বাড়িতে আসার পর দেখা যায় মনতোষ একটু মানসিক সমস্যায় ভুগছিল। ও মাঝে মাঝেই খুব জোরে জোরে চিৎকার করে উঠত আর সেই সঙ্গে নিজেকেও আঘাত দেওয়ার চেষ্টা করত। সেই জন্য জন আর সুর সবসময় মনতোষকে শান্ত রাখার চেষ্টা করত। আর এরকমই একদিন মনতোষকে পাগলামো করতে দেখে মিসেস সুর খুবই মন খারাপ করে কষ্ট পেয়ে কান্নাকাটি করছিল আর ওনাকে ওই অবস্থায় দেখে শাহরুও মনে মনে খুবই কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে ওনাকে জড়িয়ে ধরে, যার মানে হলো এখন থেকে ও এদের দুজনকেই নিজের নতুন পরিবার, নিজের নতুন মা আর বাবা হিসাবে মেনে নিয়েছে। আর এইভাবেই আস্তে আস্তে 20 বছর পার হয়ে যায় আর শাহরু এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। ও নিজের ছোটবেলার কথা অনেকটাই ভুলে গেছে আর এখন নিজের নতুন পরিবারের সঙ্গে বেশ ভালোই আছে। আর এখন ওকে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করার জন্য
বাড়ি থেকে দূরে মেলবোর্ন নামের অন্য একটা শহরে যেতে হবে। আর বাড়ি থেকে যাওয়ার আগে ও নিজের ভাই মনোতেশকে বলে যায়, আমি এখান থেকে যাওয়ার পর মাকে যেন তোমার জন্য একটু কষ্ট পেতে না হয়, কারণ সারু নিজের মা আর বাবাকে খুবই ভালোবাসতো আর ও চাইতো না এরা দুজন কখনো কোনোভাবে কষ্ট পাক। এবার দেখা যায় সারু নিজের নতুন কলেজে পৌঁছে গেছে, যেখানে প্রথম ক্লাস চলাকালীন সবাইকে নিজেদের পরিচয় দিতে হচ্ছিল। সেই সময় সারু সবাইকে জানায় যে ওর জন্ম আসলে কলকাতায় হয়েছিল। তখন সামনে থেকে একজন স্টুডেন্ট বলে, আমারও পুরো পরিবার কলকাতায় থাকে, তুমি কলকাতায় কোন জায়গাটাতে থাকতে? সারু বলে, আমি এসব কিছু জানি না, আমাকে আসলে দত্তক নেওয়া হয়েছিল। এবার কিছুক্ষণ পর সমস্ত স্টুডেন্টরা মিলে একটা হাউস পার্টি রাখে, যেখানে সারুও গিয়েছিল। আর যেহেতু ওই পার্টিতে সমস্ত স্টুডেন্টদের মধ্য থেকে বেশিরভাগই ভারতীয় ছিল, সেই জন্য ওখানে বিভিন্ন রকম ভারতীয় খাবার রান্না করা হয়েছিল। আর সারু হঠাৎ করেই খেয়াল করে ওখানে সমস্ত খাবারের মধ্যে একটা প্লেটের ওপর বেশ কিছু জিলাপি রাখা আছে, যেগুলোকে দেখার পর সঙ্গে সঙ্গে ও নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ও নিজের দাদা গুড্ডুর কাছে জিলাপি খেতে চেয়েছিল। আর এইসব কথাগুলো মনে পড়ার সঙ্গে সঙ্গেই ওর প্রচন্ড মন খারাপ হয়ে যায়। আর তারপর ও সবাইকে নিজের ছোটবেলার ঘটনাগুলো জানায়, যে কিভাবে নিজের বাড়ি থেকে হারিয়ে কলকাতার হাওড়া স্টেশনে চলে এসেছিল। আর এখন ওর শুধু মনে আছে ওর বাড়ি ভারতের গণেশতলায়, কিন্তু এই গণেশতলা ভারতের কোন জায়গায় সেটা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। কিন্তু এই সামান্য জিনিসের সাহায্যে ওর বাড়ি খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব না। তখন ওদের মধ্যে একজন বলে, গুগল সার্চ নামের একটি প্রোগ্রাম আছে, যেটার মধ্যে এই পৃথিবীর সমস্ত জায়গার মানচিত্র দেওয়া আছে, আর আমরা ইন্টারনেট থেকে এটা খুব সহজেই জানতে পারবো যে তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন ভারতের প্যাসেঞ্জার ট্রেন কত জোরে চলতো, আর তারপর তুমি যতক্ষণ ওই ট্রেনের মধ্যে ছিলে সেই সময়টা ওই গতিবেগের সঙ্গে গুণ করলেই আমরা একটি আনুমানিক দূরত্ব পেয়ে যাব। আর তারপর সেই নির্দিষ্ট দূরত্বের আশেপাশে খোঁজাখুঁজি করতে পারলেই আমরা হয়তো তোমার গ্রাম গণেশতলাকে খুঁজে বের করতে পারবো। এবার ওই পার্টি থেকে বেরোনোর সময় সারুর সাথে লুসি নামের একটি মেয়ে ছিল, আর এরা দুজন আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। সেই জন্য এখন থেকে ওরা বেশিরভাগ সময়টা নিজেদের মধ্যেই কাটাতো। আর ওই পার্টির ঘটনার পর থেকে সারুর নিজের পরিবারের কথা বারবার মনে পড়ছিল। সেই জন্য ও সঙ্গে সঙ্গে গুগল সার্চে এসে প্রোগ্রাম খুলে কলকাতা থেকে নিজের গ্রামের একটি আনুমানিক দূরত্ব হিসাব করে সেটাকে খোঁজার চেষ্টা করছিল। কিন্তু দেখা যায় এইভাবে দেখতে গেলে ওকে অনেকটা জায়গায় খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে, যেটা একদম সহজ কাজ না, আর সেটা করতে অনেক বেশি সময় লেগে যাবে। সেই জন্য সারু যখন সময় পেত তখনই ওই ম্যাপের মধ্যে নিজের গ্রামটা খোঁজার চেষ্টা করত। আর ও মাঝে মধ্যেই নিজের আগের মা ও দাদা গুড্ডুকে চোখের সামনে দেখতে পেত। আর এইসব কিছু চলাকালীন সারু নিজের গার্লফ্রেন্ড লুসিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। আর ওখানে খেতে বসার পর লুসি সারুকে বলে, এতদিন ধরে তুমি যে জিনিসটা খোঁজাখুঁজি করছো সেটা নিজের মা আর বাবাকে জানিয়ে দাও, তাহলে ওরা হয়তো তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। কিন্তু সারু কোনোভাবে নিজের মা আর বাবাকে এই কথাটা জানাতে চাচ্ছিল না, কারণ ওর মনে হচ্ছিল ওর বাবা মা যদি জানতে পারে যে এখনো ও নিজের পুরনো পরিবারকে খোঁজার চেষ্টা করছে, তাহলে এরা হয়তো খুবই কষ্ট পাবে। আর এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন যাওয়ার পর নিজের পুরনো পরিবারের চিন্তায় সারুর খুব মন খারাপ হয়ে যেতে শুরু করে। এখন ও আর কোনো কিছুই ঠিকঠাক শান্তিতে করতে পারছিল না, এমনকি বেশ কিছুদিন ধরে ও রাতে ঠিকভাবে ঘুমাতেও পারছিল না। আর এইভাবে ও আস্তে আস্তে লুচির সঙ্গেও মেলামেশা বন্ধ করে দেয়। ওর বারবার মনে হতে থাকে এখন তো নিজের বেশ সুন্দর একটা বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু ওর আগের মা আর দাদা এখন না জানি কি অবস্থায় আছে। সেই জন্য আস্তে আস্তে ও নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে সবার সঙ্গে মেলামেশা পুরোপুরি বন্ধ করে দেয়। আর সারাদিন ঘরের মধ্যে ম্যাপ নিয়ে বসে নিজের পুরনো গ্রাম গণেশতলাকে খোঁজার চেষ্টা করে। এবার হঠাৎ সারু একদিন জানতে পারে ওর মায়ের খুবই শরীর খারাপ। সেই জন্য ও তাড়াতাড়ি করে ওনার সঙ্গে দেখা করতে চলে আসে আর ওনাকে বলে, আমি খুব দুঃখিত যে আমি তোমাদেরকে ভালো রাখতে পারিনি। যদি তোমাদের নিজের একটা বাচ্চা হতো তাহলে সে হয়তো তোমাকে অনেক ভালো রাখতো। তখন ওর মা বলে, আমি চাইলে নিজের বাচ্চা নিতে পারতাম, কিন্তু আমি ঠিক করেছিলাম আমি কখনো বাচ্চা নেব না, কারণ এই পৃথিবীতে এমন অনেক শিশু আছে যাদের নিজেদের কোনো পরিবার নেই আর তাদের একটু ভালোবাসার দরকার। সেই জন্য আমি আর তোমার বাবা ঠিক করি আমরা এমন দুজন বাচ্চাকে মানুষ করব যাদের নিজেদের কোনো পরিবার নেই। আর সেই জন্য আমরা নিজেদের কোনো ছেলে মেয়ে না নিয়ে তোমাদেরকে বেছে নিয়েছি। কিন্তু এখন আমার খুব কষ্ট হয়, কারণ তুমি আমার সঙ্গে আর আগের মতো কথা বলো না। আর এটা শোনার পর সারু বুঝতে পারে যে নিজের পুরনো পরিবারকে খুঁজতে গিয়ে নিজের মা বাবার সাথে কথা বন্ধ করে দিয়ে সবার থেকে আলাদা হয়ে ও খুব ভুল একটা কাজ করেছে। এবারও নিজের ঘরে ফিরে একদম হতাশ অবস্থায় আরো একবার নিজের পুরনো গ্রামকে খোঁজার চেষ্টা করে। আর বেশ কিছুক্ষণ ধরে ম্যাপের মধ্যে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে ও সেই জায়গা খুঁজে পায় যেখানে ছোট্টবেলা ওর মা পাথর ভাঙার কাজ করত। আর এই জায়গাটা খুব ভালোভাবে চিনত। আর ওখান থেকে একটু দূরেই ও নিজের গ্রাম গণেশতালকেও খুঁজে পায়। আর এখন খুশিতে ওর চোখে জল এসে পড়ে, কারণ বিগত 4 বছরেরও বেশি সময় ধরে ও নিজের পুরনো পরিবারকে খোঁজার চেষ্টা করছিল। আর এখন সঙ্গে সঙ্গে ও নিজের মা আর বাবাকে এই পুরনো ঘটনা জানিয়ে দেয় যে কিভাবে এতদিন ধরে খোঁজাখুঁজি করার পর ও নিজের পুরনো গ্রামটাকে খুঁজে পেয়েছে। আর এই ঘটনা ওর মা বাবা
খুবই খুশি হয়, কারণ ওরা দুজনই চাইছিল শারু নিজের আসল পরিবারের সঙ্গে দেখা করুক। এবার শারু তাড়াতাড়ি করে অস্ট্রেলিয়া থেকে নিজের গ্রাম গণেশতলাতে চলে আসে, আর ওখানে আসার সাথে সাথেই ওর ছোটবেলার সমস্ত স্মৃতি পুরোপুরি মনে পড়তে শুরু করে। আর এবার খুঁজতে খুঁজতে ও সেই বাড়িটাতেই চলে যায় যেখানে ছোটবেলায় ও আর ওর পরিবার থাকতো। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় ওই পুরো বাড়িটা একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, ওখানে এখন আর কেউ থাকে না। আর এটা দেখার পর শারুর সমস্ত স্বপ্নগুলো নিমেষের মধ্যে ভেঙে যেতে শুরু করে। ও গ্রামের মধ্যে বেশ কিছু লোকজনের কাছে এই ব্যাপারে খোঁজ খবর করার চেষ্টা করে, কিন্তু শারু এখন হিন্দি ভাষা পুরোপুরি ভুলে গেছিল। ও শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে পারতো, অথচ ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ ইংরেজি জানতো না। তখন হঠাৎ ওখানে একজন ভদ্রলোক চলে আসেন যিনি ইংরেজি জানতেন, আর শারু ওনাকে নিজের ছোটবেলার একটি ছবি দেখিয়ে পুরো ঘটনাটা খুলে জানায়। আর সব কথা শোনার পর ওই লোকটা ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর আবার ফিরে এসে শারুকে নিজের সঙ্গে ডেকে নিয়ে যায়। আর একটু যাওয়ার পর ও দেখতে পায় দূর থেকে ওর মা হাঁটতে হাঁটতে ওর দিকে এগিয়ে আসছিল। আর ওনাকে দেখার পর শারু ওনাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলে। এখান থেকে হারিয়ে যাওয়ার 25 বছর পরও আজ আবার ওর নিজের পুরনো পরিবারকে খুঁজে পেয়েছে। শারুর মায়ের একটা ধারণা ছিল যে ওনার ছেলে একদিন নিশ্চয়ই ওনার কাছে ফিরে আসবে, সেজন্য উনি কখনোই এই গ্রাম ছেড়ে বাইরে বেরোয়নি। আর আজ এত বছর পর নিজের ছেলেকে দেখার পর ওর মা নিজের আনন্দ ধরে রাখতে পারে না। আর ওখানে ওর ছোট্ট বোন শাকিলাও ছিল। এখন শারু নিজের মা আর বোন দুজনকেই বুকে জড়িয়ে ধরে। এবার সে নিজের দাদা গুড্ডুর খোঁজ করতে শুরু করে। তখন সে জানতে পারে যে রাতে সে ট্রেনে উঠে ওখান থেকে হারিয়ে গিয়েছিল, সেই রাতেই ওই স্টেশন থেকে একটু দূরে একটি ট্রেন দুর্ঘটনায় তার দাদা মারা যায়, যার মানে হলো তার মা এক রাতেই নিজের 2 ছেলেকে হারিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এত বছর ধরে তিনি হার না মেনে নিজের ছোট ছেলে শারুর জন্য অপেক্ষা করে যাচ্ছিলেন। এবার এখানে সবকিছু ভালোভাবে মিটে যাওয়ার পর শারু অস্ট্রেলিয়ার নিজের মা আর বাবার কাছে ফোন করে জানায়, আমি নিজের পরিবারকে খুঁজে পেয়েছি আর নিজের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, কিন্তু এসব কিছুর পরেও কিছুই পাল্টাবে না। তোমরা আমার কাছে সেরকমই ছিলে, যেরকম আগে ছিলে, এখনো থাকবে। আমি এখন তোমাদের দুজনকেই খুবই ভালোবাসি। এরপর শারু সেই জায়গাগুলো ঘুরে দেখতে শুরু করে যেখানে সে ছোটবেলায় নিজের দাদা গুড্ডুর সঙ্গে খেলা করত। আর তার চোখের সামনে ছোট্টবেলার সমস্ত স্মৃতিগুলো খুব পরিষ্কারভাবে ভেসে ওঠে। শারু জানতে পারে 5 বছর বয়সে যখন সে হারিয়ে গিয়েছিল তখন সে নিজের নামটা ভুল উচ্চারণ করেছিল। ওর আসল নাম ছিল শেরু, যার মানে হলো সিংহ বা লায়ন। এরপর শারু, জন আর শুয়ের বেশ কিছু আসল ছবি দেখানো হয়। সবশেষে একটা আসল ভিডিও দেখানো হয় যেখানে দেখা যায় শারুর অস্ট্রেলিয়ান পরিবার ওর জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করেছে। আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।